এই চেক আর এই মেট। আমি জিতলাম আর তুই সেই হারলি। এই নিয়ে ৪ বার। দাবার গুটিগুলো বোর্ডের ওপর আবার সাজাতে সাজাতে কথাটা কৌশিক বলল সমুদ্রকে। সমুদ্র হাসল। তারপর বলল, হারলেও আমার কোনো দুঃখ নেই। তোর সাথে দেখা হয়, গল্প হয়। এটাই আমার বড় পাওনা দাবায় জেতার থেকে। সেই কোন ছোটবেলা থেকে আমাদের পরিচয়, বন্ধুত্ব বলতো। একসাথে স্কুল কলেজ পেরিয়েছি দুজনে। পাড়ার সবাই বলতো হরিহর আড্ডা। কলেজ পেরিয়েও সেই রকম তো থাকতে চেয়েছিলাম। কিন্তু এবার ভাগ্যবিধাতা অন্যরকম কিছু লিখল আমাদের নামে, যার কারণে বাকি ৩০টা বছর আমরা একজন আরেকজনের থেকে কত দূরে সরে রইলাম। ভাগ্যিস চাকরি থেকে অবসর নিয়ে তুই এখানে বাড়ি করে এলি, না হলে আর কোনোদিন তোর সাথে দেখাও হতো না। কৌশিক বলল, তা ঠিক বলেছিস। আসলে কি জানিস, চাকরি জীবনে যারা কাছে আসে বা পাশাপাশি থাকে তারা কেউ ঠিক বন্ধু হয় না। কারণ প্রতিদ্বন্দ্বিতা, কে কাকে ফেলে ওপরে উঠবে, সারাক্ষণ শুধু এই চিন্তাই থাকে। চাকরি জীবনে ওপরে উঠে আসতে আমাকেও অনেককেই কায়দা করে ফেলে দিতে হয়েছে। তখন ভাবার সময়ও ছিল না, ভাবিও নি। শুধু পাওয়ার নেশা ছিল, তাই দুহাতে শুধু নিয়ে গেছি। যখন উপচে পড়ল, তখন দেখলাম জৈবিক চাওয়া পূর্ণ হলেও মনটা খালিই রয়ে গেছে। সবাই একটু একটু করে দূরে সরে গেছে। বয়সটাও যথেষ্ট বেড়ে গেছে, তাই আবার নতুন করে চেষ্টা করা সম্ভব না। তাই যেটুকু কুড়িয়ে বাড়িয়ে পাওয়া যায় সেই চেষ্টাই করেছি। তা ভালোই করেছিস। তুই কাছে থাকিস বলে দুদণ্ড গল্প করতে পাই, এই কি কম? হ্যাঁ, তার জন্য দাবায় প্রতিদিন হাঁটতেও রাজি। কি বল? দুজনেই হেসে উঠল। ওদের গল্পের মাঝে মীরা, কৌশিকের স্ত্রী, ওদের দুজনের জন্য চা নিয়ে এলো। টেবিলে চায়ের ট্রেটা নামিয়ে বলল, কি ব্যাপার, আজ দুই বন্ধুতে খুব গল্প হচ্ছে যে? কে জিতলো আজ খেলায়? তুমিই মনে হচ্ছে। কৌশিক বলল, হ্যাঁ, আমি। আজ পর্যন্ত সব খেলাতেই তো আমিই জিতে এলাম, তাই আমি ছাড়া আর কে জিতবে? এই কথাতে সমুদ্র আর মীরার মধ্যে এক পলকের জন্য চোখাচোখি হয়ে গেল। কৌশিক ততক্ষণে চায়ের কাপে চুমুক দিয়েছে। মীরা আর কথা না বাড়িয়ে চুপচাপ ঘরে ঢুকে গেল। সমুদ্র চাটা শেষ করে বলল, আজ চলি রে, সন্ধে হয়ে আসতে চলল। ঝুমা অপেক্ষা করবে চা নিয়ে। কাল আসবি কিন্তু। কৌশিক বলল, হ্যাঁ রে, আসবো। তুই তো আর যাবি না, তাই আমাকে তো আসতেই হবে। আসিস। মাথা নেড়ে সমুদ্র বিদায় নিল। আজ কৌশিকের কথাগুলো খুব একটা ভালো লাগলো না সমুদ্রর। ও ফিরে আসতে দেখল ঝুমা বাগানের ফুলগাছগুলি তদারকি শেষ করে বারান্দায় উঠছে। যাক, সময়ই এসে পড়েছে তাহলে, ভাবল ও। হাত মুখ ধুয়ে বারান্দা চেয়ারে বসতে বসতেই ঝুমা চা নিয়ে হাজির। কি গো, তোমাদের দাবা খেলা কেমন হলো? ঝুমা প্রশ্ন করল। সমুদ্র উত্তর দিল, ওই প্রতিদিন যেমন হয় আর কি। ও জিতল আর আমি হারলাম, তারপর গল্প। ঝুমা হাসল। তারপর বলল, এরকম বন্ধুত্ব এত বছর টিকে আছে, এটাই আশ্চর্যের। সমুদ্র আর ও বিষয়ে কোনো কথা তুলল না। তারপর চা খেতে খেতে নানা গল্প হলো ওদের মধ্যে। তারপর ঝুমা উঠে গেল রাতের রান্না জোগাড় করতে। সমুদ্রের মনে ঝুমার কথাই ঘুরে ফিরে আসতে লাগলো। সত্যি, কৌশিক আর ওর বন্ধুত্বের সমীকরণটা বেশ অদ্ভুত। কৌশিক বরাবরই একটু উন্নাসিক। ছোট থেকেই ওর মধ্যে সব ভালো জিনিস আমার, আমি নেব, আমি ভোগ করব, এরকম একটা ইচ্ছে কাজ করত। জন্মসূত্রে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ার কারণে ওর মধ্যে এক অদ্ভুত রাগ কাজ করত। তারপর উচ্চবিত্তের মাঝে জন্মানো সমুদ্রের সাথে আলাপ হলো স্কুলে এসে। যদিও ওরা এক পাড়ার প্রতিবেশী, বন্ধুত্ব হওয়ার পর ওর বাড়িতে যাতায়াত শুরু হলো। কৌশিকের মনে হতে লাগলো ভগবান দুচোখামি করেছেন। সমুদ্রকে অত বৈভব না দিয়ে ওকে কিছুটা দিতে পারতেন। শুরু হলো ওর মধ্যে কেড়ে নেওয়ার আগ্রাসী মনোভাব। সমুদ্রকে ডিঙিয়ে ভালো ফল করতে হবে পরীক্ষায়। প্রতিবারই কৌশিক প্রথম হতো, আর সমুদ্র দ্বিতীয়। স্কুল পেরিয়ে কলেজে পা। সেখানে এসে সমুদ্রের আলাপ হলো মীরার সাথে। মীরা সুন্দরী না হলেও সুশ্রী। ওদিকে কৌশিকের সুন্দর চেহারা আর কথাবার্তা আকর্ষিত করল অনেক মেয়েকেই। কিন্তু ওর কাউকেই মনে ধরল না। ওর মনে হলো সমুদ্র এবারেও ওকে টপকে গেল প্রেমের ক্ষেত্রে। এটা ওর পক্ষে মেনে নেওয়া সম্ভব হলো না।
সমুদ্র আজও জানে না কি উপায়ে ও মীরাকে টেনে নিল ওর বৃত্তের মধ্যে। মীরাও সমুদ্রের সাথে সম্পর্ক ছিন্ন করে ওকে বিয়ে করে ওর ঘরণী হলো। সমুদ্র কোনো অভিযোগ করেনি কারো কাছে। ও বুঝেছিল যে দূরে সরে যায় সে কাছে থাকবে বলে কখনোই আসেনি। কলেজ জীবন পার করে যে যা নিজের জগতে সরে গেল। সমুদ্রও আর খোঁজ রাখেনি কৌশিকের। ওর ভালো লাগতো অধ্যাপনা। পড়া শেষ করে নামি কলেজে প্রফেসর হতে পেরেছে। বাড়ি থেকে দেখে শুনে ঝুমার সাথে ওর বিয়ে দেওয়া হয়েছে। ও ঝুমাকে বিনা কোনো অজুহাতে মেনে নিয়েছে ওর জীবনে। ঝুমা অবশ্য ঘরণী হিসেবে খুবই ভালো। আজ পর্যন্ত কোনো অভিযোগ ওঠেনি ওর বিরুদ্ধে। একজন বৌমা, একজন স্ত্রী, একজন মা, সব বিষয়ই ও দক্ষতার সাথে সামাল দিয়েছে। কিন্তু শেষ বয়সে এসে কৌশিক এ পাড়ায় বাড়ি করাতে আবার পুরনো সম্পর্কটা একটু হলেও জোড়া লেগেছে। যাক, যা পেরিয়ে গেছে তা তো ফিরে আসবে না। যা আছে সে কদিনই ঠিকঠাক বন্ধুত্বটা থাক, তাহলেই হবে। প্রতিদিন গেলেও পরপর কয়েকদিন যেতে পারল না সমুদ্র। শরীরটা একটু খারাপ হয়েছিল। বয়স তো হয়েছে না। কয়েকদিন পর ও কৌশিকের বাড়ি গিয়ে পৌঁছল, প্রতি বিকেলের মতো। কিন্তু বাড়িতে কেউ নেই, শুধু কাজের লোক ছাড়া। তাদের জিজ্ঞেস করে জানতে পারল কৌশিক নার্সিংহোমে ভর্তি, কারণ সিভিয়ার হার্ট অ্যাটাক। সমুদ্র দৌড়ল নার্সিংহোমে। আইসিইউতে হাজারো মেশিনের মাঝে নিস্তেজ কৌশিক শুয়ে। বাইরে মীরা ভাবলে মুখে অপেক্ষা করছে। সমুদ্র গিয়ে ওর পাশে বসল। প্রশ্ন করল, কি করে হলো এসব? মীরা মুখ তুলে ওর দিকে তাকালো। তারপর বলল, কি আবার হবে? যা হওয়ার ছিল তাই হয়েছে। তুমি একটুও চিন্তিত না ওর জন্য? না। একটু থেমে মীরা বলল, তুমি হয়তো ভাবছ এ কেমন স্ত্রী যে স্বামীর অসুখের সময়ও তাকে নিয়ে চিন্তিত নয়। আচ্ছা, একটা কথা বলো তো, কেন এত বছর পর তোমাদের পাড়ায় থাকতে এলো? কেন আবার? ওদের পৈতৃক বাড়ি তো এখানেই ছিল। ও তো আসতেই পারে। কিন্তু ওদের পৈতৃক বাড়ির টানে ও আসেনি। তোমাকে দেখাতে এসেছিল ও কত সুখে আছে, তোমার জীবন থেকে আমাকে কেড়ে নিয়ে। আর আমাকে পরীক্ষা করতে চেয়েছিল এত বছর পরে তুমি আবার আমার সামনে এলে আমার মধ্যে কি প্রতিক্রিয়া হয়। সমুদ্র থ হয়ে গেল। এরকম হতে পারে ও তো ভাবতেই পারছে না। কি সাংঘাতিক কথা বলছে মীরা। মীরা বলে চলল, আমি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না বলে ওর মধ্যে টেনশন হচ্ছিল। পরশু সন্ধ্যায় আকণ্ঠ পান করে আমাকে সামনে বসিয়ে ওর মনের উত্তেজনা বাড়াচ্ছিল এইসব কথা বলে বলে। কিন্তু আমি বোবা হয়েছিলাম। হার্টের অবস্থা আগে থেকেই খারাপ ছিল। এই উত্তেজনা না নিতে পেরে হঠাৎই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তারপরেই নার্সিংহোমে। সমুদ্র স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর ফিরে এলো বাড়িতে। টাকার জোর আছে, কৌশিক নিশ্চয়ই ভালো হয়ে ফিরবে তাড়াতাড়ি। কিন্তু না, পরের দিন খবর পেল কৌশিক ইহলোক ছেড়ে পরলোকে হাঁটা দিয়েছে। দামি শ্মশানবাহী গাড়িতে শ্মশানে গিয়ে হাজির হলো কৌশিকের দেহ। সাথে সমুদ্রও গিয়েছিল। ওর ছাই হয়ে যাওয়ার অপেক্ষা করতে করতে সমুদ্রের মনে হলো একটা কথা। কি অদ্ভুত না, যে বুদ্ধি আর টাকার জোরে সবাইকে মাত দিল কৌশিক, আজ সেই টাকার জোরকে মাত দিয়ে প্রাণ কেড়ে নিল নিয়তি। একেই বোধহয় বলে ভগবানের চেকমেট।